বললেন যে গণভোট হয় নাই, গণভোট যা হয়েছে হয়েছে, এটা হয়ে গেছে, এটা আর লাগবে না। কথাটা তো ভুল। একটা শিশু যদি এখন গুগল করে, গুগলে এআই আছে, ওই এআই কে জিজ্ঞেস করলে এআইও বলে দিবে যে উনি মিথ্যা কথা বলছেন, উনি একজন মিথ্যাবাদী। অ্যাডভোকেট হুমায়রা নূর যে কথাগুলো বলেছেন, অর্থাৎ যদি এভাবে বলি, বা জুলাই আন্দোলনের পর যে কথাগুলো হয়েছিল ঐকমত্য কমিশনে, এখন বলা হচ্ছে উনি একেবারে দোষ দিয়েছেন বিএনপির উপরে যে জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে শিক্ষার্থীদেরকে এখন অনশনের পথে ঠেলে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হলো, এই যে শিক্ষার্থীরা অনশন করলো, বিএনপির কোনো নেতা তাদেরকে গিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করলো না, বা বিএনপি চাই না যে আজ জুলাই সনদ বাস্তবায়ন হোক বা গণভোটের রায় বাস্তবায়ন হোক, এমন কিছু? দেখুন, আমি হুমায়রা নূরকে আমি যেটা বলতে চাই, ওদের এই জেনারেশনটা এমন একটা অবস্থার মধ্যে দিয়ে ওরা বড় হয়েছে, যখন থেকে ওরা বুঝতে শিখেছে, তারপরে ওরা এমন একটা ফ্যাসিস্ট সরকারকে দেখেছে, যেই সরকার শুধুমাত্র কথা দিয়েছে এবং কথার বরখেলাপ করেছে, যেই সরকার মানে ভালো ভালো কথা বলেছে, মানুষকে নির্যাতন করেছে, যেই সরকার বিরোধী দলের নেতাকর্মীদেরকে মানে কথায় কথায় বলেছে না, তাদের প্রোগ্রাম করার সুযোগ সুবিধা দিয়েছে, আবার দেখা গিয়েছে রাতের বেলা তাদেরকে তুলে নিয়ে গুম করেছে। তো ওরা এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়েই বড় হয়েছে। এটার বিপরীতে যে একটা অসাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের ছিল দীর্ঘ বছর, এইটা ওরা দেখে নাই, যেই কারণে ওরা বিএনপি নিয়ে, ওরা আসলে বিএনপির ওই শাসন আমল তো দেখে নাই, বিগত 91 থেকে 96 কিংবা 2000 থেকে 2006 পর্যন্ত এটা দেখে নাই। বিএনপি খুব কমই কথা দিয়ে কথা রাখে নাই এই ধরনের ঘটনা। হ্যাঁ, ওরা বলতে পারে 3 জোটের রূপরেখা, দেখেন 3 জোটের রূপরেখাটা তখন যে পুরোপুরি বাস্তবায়িত হয় নাই, সেখানে কিন্তু বিরোধী দল কোনো আপত্তি দেয় নাই। সরকারি দল বিরোধী দল দুইজনে এক ঐক্যমতে গিয়েই তারা কিন্তু এই তিন দলীয় যে মানে যে রূপরেখা করা হয়েছিল, হ্যাঁ, সেটা কিন্তু ওই মানে সরকারি দল বিরোধী দল মিলেমিশেই কিন্তু সেটা উপেক্ষা করেছে। সে কারণে ওইটা নিয়ে দেখেছেন যে বিরোধী দল কিন্তু কোনো ধরনের কোনো মানে কথা বলে নাই, আপত্তি জানায় নাই। এটা একটা বিষয়। আরেকটা হলো যে এই যে অধ্যাদেশগুলা, আজকে কিন্তু আপনি যেটা বললেন যে প্রেস ক্লাবের সামনে 3 জন ছাত্র অনশনে বসেছিল, দেখেন তাদেরকে গুরুত্ব দেওয়ার কারণে হয়তো বা আজকে আপনারা দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন বিষয়ক মন্ত্রী দুইজন কিন্তু প্রেস কনফারেন্স করেছেন, এবং প্রেস কনফারেন্স করে ইন ডিটেলস বলেছেন যে 97টি হলো অধ্যাদেশ একেবারে হুবাহুই পার্লামেন্টে আইন করে নেওয়া হয়েছে, এবং 13টি কিছু পরিবর্তন করে সেটাও কিন্তু পার্লামেন্টে পাশ করে নেওয়া হয়েছে, এবং 7টি এই অধ্যাদেশকেও একটু যাচাই বাছাই করে সেটাও করা হয়েছে। 16টি একদম এই করা হয়েছে, মানে উত্থাপন করা হয় না। আর 7টি যেটা করা হয়েছে সেটা আবার পুনরায় বিল আকারে নিয়ে আসা হবে পার্লামেন্টে, এবং তার মধ্যে যে বললো যে বিচার বিভাগের স্বাধীনতা বলেন, কিংবা বিচার বিভাগীয় যে পৃথক সচিবালয়ের কথা বলেন, এবং গুম অধ্যাদেশ বলেন, এই বিষয়গুলো আগামী পার্লামেন্টে, এবং আমাদের মাননীয় চিফ হুইপও কিন্তু তিনি আজকে মিডিয়ার সামনে বলেছেন এটা আগামী পার্লামেন্টে এটা বিল আকারে নিয়ে আসা হবে। এবং এটাকে এখন ওদের যেটা হয়েছে যে ওরা এখন পর্যন্ত বিএনপিকে আস্থায় নিতে পারছে না। আরে ভাই, বিএনপি হলো সেই দল, যেই দল জনগণের এত ভালোবাসা কি খালি খালি বিএনপি পায়। 2/3 মেজরিটি যে এবার পেয়েছে তা না, 2001-এও কিন্তু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছিল। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তো আপনি করতে পারেন, 70-এর সময় বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে। কাজে বিএনপি কিন্তু জনগণের এত ভালোবাসা পায় কেন? বিএনপি একটা উদার রাজনৈতিক দল, এবং জনগণের প্রত্যাশা সবসময় বিএনপি কিন্তু পূরণ করার চেষ্টা করে। আর এবারে কিন্তু আপনারা প্রথম থেকেই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু শুরু থেকেই শুরু করে দিয়েছে আমাদের যে ম্যানিফেস্টো আছে সেটা বাস্তবায়ন করবার জন্য। কাজেই আপনারা একটু ধৈর্য ধরেন, এই যে এই বিলগুলো কিন্তু অধ্যাদেশ আকারে নিয়ে আসা হবে। সেটা হচ্ছে যে আপনারা প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, সেখানে আপনারা সংবিধান দেখেন, এই যে একটা দল 2/3 মেজরিটির চাইতে বেশি আসন নিয়ে
যারা সরকার গঠন করলো সেই দলটি সেই পুরানো যারা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার যাদের গণভিত্তি নাই, হ্যাঁ আপনারা বলতে সরাসরি ভোটের গণভিত্তি নাই, হ্যাঁ অভ্যুত্থানের সরকার হিসাবে তাদের জনভিত্তি আছে, এটা ঠিক, কিন্তু তাদের সব কিছু আমাদের হুবাহু করতে হবে এবং সেই কারণে দীর্ঘ 9 মাস আপনারা হুবহু করছেন না, সেটা অভিযোগ করতেছেন। হ্যাঁ দীর্ঘ 9 মাস না, আমরা তো করব না, কারণ আমরা তো দীর্ঘ 9 মাস যে সংস্কার মানে সংস্কারের যে কমিটি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আলী রিয়াজের নেতৃত্বে, সেখানে তো আমরা বারবার করে আমরা যে বিষয়গুলা একটা সরকার পরিচালনার জন্য সম্ভব না, কারণ বিএনপি দীর্ঘ সময় সরকারে ছিল, বিএনপি জানে। আপনারা দেখেন কতগুলা বিষয় আছে, এই যে যেমন পার্লামেন্টেই আপনি দেখেছেন যে বিরোধী দলের নেতা জামাতে ইসলামের প্রধান যিনি, তিনি বিএনপির পক্ষ থেকে একটা সংস্কার কমিটি পার্লামেন্টীয় সংস্কার কমিটি করেছে এবং সেখানে তিনি কি বললেন যে 50-50, আপনারাও 50 আমরাও 50, অথচ তারা মাত্র 77টা মানে এনসিপি সহ আসন, আর বিএনপির হচ্ছে 219, এখন তো 20-21টি আসন। তো এখন তারাও নেবে 50 আর তারাও নেবে 50, তাহলে আপনি বাংলাদেশের যেটা হয় সরকার এবং বিরোধী দল সমান সমান হলে কোনোদিন কি কোনো বিলে ঐক্যমতে যেতে পারবে? তাহলে তো এই সরকার পরিচালনাই করা সম্ভব হবে না। ধন্যবাদ। তাই সেই কারণে বিরতি নিয়ে আসি আপা, যদি একটু ছোট্ট করে ডক্টর অ্যাডভোকেট হুমায়রা নূরকে যদি বলি, একটি কথা বারবার বলা হচ্ছে সংসদে বিএনপিকে সময় দিতে চাচ্ছে না জামায়াত এবং এনসিপি, এই বিষয়টা কিভাবে বলবেন? যেহেতু তারা আপাও বলছেন যে বিএনপি কথা দিয়ে কথা রাখে, সেই আস্থাটা জামায়াত এবং এনসিপি পাচ্ছে না। আচ্ছা, বিএনপিকে কথা দিয়ে কথা রাখে না, এটা তো ঐতিহাসিক আচরণ, মানে ধরেন কথা দিয়ে কথা রাখে বলছেন না, এই আপার তো আস্থা আছে নিজ দলের উপর, এই জন্য আপা এরকম ভাবেন, কিন্তু আপাকেই কথা দিয়ে কতটা কথা রেখেছে নিজের দল, এটা আপাকে অ্যাসেস করতে হবে। না না না, এটা বললে তো গৌরী হবে। আমি একটু বলি, আমার দল আমাকে সব সময় মূল্যায়িত করেছে। আমি ইডেন কলেজের নির্বাচিত ভিপি হয়েছে, আমার দলই আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সরাসরি নির্বাচন করেছি 2008-এ, সেটা আমার দলই আমাকে নমিনেশন দিয়েছে। আমরা কেন এটা বলেছি? আমার কিন্তু কোনো বাবাও নাই, মানে এমপি মন্ত্রী বাবাও নাই, এবং আমার এলাকাটাও কিন্তু সংগ্রামী নেত্রী বলে। অবশ্যই আমি এই কথাটা দুঃখের সাথে কেন বলি, নির্বাচনের আগে আমি একদম নাম ধরে কয়েকজনের কথা বলতে পারবো যাদেরকে আমি ভীষণ পছন্দ করি, যেমন মাহমুদা হাবিব আপা, মনি আপা, হেলেন আপা, উনারা কিন্তু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্যই জিতে আসতেন, আমি এখানে দাওয়া করে বলতে পারছি। রুমিন আপা তো প্রমাণই করে দিলেন, কিন্তু উনারা নমিনেশন পান নাই। ওই জায়গা থেকে আমি দুঃখের সাথে ওনাকে একটু কথাটা মনে করিয়ে দিলাম। কিন্তু যেই বাস্তবতার কথাটা হচ্ছে যে ধরেন 3 দলীয় জোটের যে রূপরেখা, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আর কোনো প্রমিসই কিন্তু বিএনপি রাখে নাই। আবার দেখেন যে এই যে বিএনপির যে 31 দফা, সেটার প্রথম দফায় লেখা আছে যে তারা সরকার গঠন করলে সংবিধান সংস্কার পরিষদ করবে, কিন্তু এখন এসে সালাউদ্দিন সাহেব বলছেন সংশোধন কমিটি। আবার একই মানুষ নির্বাচনের আগে যখন ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কিন্তু আমরা জানতাম যে মৌলিক, আজকে উনি আপা বললেন যে ওনারা নাকি সংবাদ সম্মেলন করেছে এবং বলেছে যে রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছে সেটা আর্টিকেল 142 এর এগেইনস্টে যায়। আরে এইটা যে মৌলিক সংস্কার, যদি রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হয়, সেইটা যে স্বাভাবিক নিয়মে করা যায় না, সেইটা আমরা তখন জানতাম বলেই তো আমরা গণপরিষদ চেয়েছিলাম। কিন্তু গণপরিষদ তখন সালাউদ্দিন সাহেব করতে দেন নাই, উনি তখন বলেছেন যে না, গণপরিষদ লাগবে না, গণভোট হোক, গণরায়ই হইল মূল। তারপরে দেখেন কত বড় প্রতারণা এই জনগণের সাথে উনি করেছেন, যে উনি সমস্ত আলোচনাটাকে, গণপরিষদের আলোচনাটাকে উনি গণভোটের দিকে নিয়ে গিয়েছে এবং বলেছে গণরায়ই মূল এবং গণরায়ই চূড়ান্ত। তারপরে যে এখন গণভোটের যে অধ্যাদেশ, যেটার অধীনে গণভোটটা আয়োজিত হলো, সেই অধ্যাদেশ তো ওনাকে আইনে পরিণত করতে হবে, এই গণভোটকে আইনি ভিত্তি দেওয়ার জন্য। সেইটা উনি বললেন যে গণভোট হয় নাই, গণভোট যা হয়েছে হয়েছে, এটা হয়ে গেছে, এটা আর লাগবে না। কথাটা তো ভুল। মানুষকে উনি কেন এরকম ব্যাককল মনে করে? মানুষ কি গাধা? উনি একাই সংবিধান বিশেষজ্ঞ, উনি একাই সব বুঝেন, আর সারা বাংলাদেশের মানুষ কেউ কিচ্ছু বোঝে না। একটা শিশুও যদি এখন গুগল করে, গুগলে এআই আছে, ওই এআইকে জিজ্ঞেস করলে এআইও বলে দিবে যে উনি মিথ্যা কথা বলছেন, উনি একজন মিথ্যাবাদী। কেন বলছি এই কথাটা? কারণ
এই যে অধ্যাদেশ হয়েছে এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে হবে। এই আইনকে রাটিফাই উনি করেন নাই। উনি এই আইনে যদি বলে দিতেন যে অত তারিখে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের রায় যেই রায় হয়েছে সেই রায়টা অত তারিখে কার্যকর এবং অত তারিখেই এটার কার্যকারিতা শেষ শেষ এইটুকু সংশোধনী এনে ওনারা কি এই আইনটা বাস্তবায়ন করতে পারতো না? করে নাই। এরকম অনেক আইন আছে যেটা জনবিরোধী, কিন্তু তারা কিন্তু সেইটা বাস্তবায়ন করেছে। এই যে ব্যাংকগুলা সংক্রান্ত যেই আইন, সেই আইনে আবার যারা ওই যে ফ্যাসিবাদী আমলের যেই ব্যাংক লুটেরারা ছিল তাদের মালিকানা ফেরত দেওয়ার জন্য সেই আইনগুলো কিন্তু তারা ঠিকই আবার বাস্তবায়ন করেছে। কিন্তু এই যে গুম অধ্যাদেশ বলেন, বিচার বিভাগীয় সচিবালয়, তারপরে হচ্ছে বিচারক নিয়োগের যে অধ্যাদেশ, মানবাধিকার কমিশন, এগুলো তো মূল। এগুলা কিছু কিছু বিষয় এমনও আছে যে ওরা ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে ওনাদের নোট অফ ডিসেন্টও নাই, তারপরেও ওনারা এটা এখন করছে না। তাহলে বিশ্বাসটা কি করে করবে? আর অবিশ্বাসের জায়গাটায় এনসিপি জামাত বিরোধী দল নাই, অবিশ্বাস সারা বাংলাদেশের মানুষ করছে এবং ওনারা মানুষকে যেভাবে ভুল বুঝাচ্ছে, এই ভুল বুঝানোর কারণেই মানুষ ওনাদেরকে আর বিশ্বাস করতে পারছে না। মানুষ ভাবছে যে তারা ক্ষমতা কাঠামোতে গিয়ে আবার আগের রূপে ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে অভিযোগ হচ্ছে আপনারা সময় দিতে চাচ্ছেন না এই সরকার, মাত্র দায়িত্ব গ্রহণ করলে মাত্র 2 মাস সময় দেওয়ার বিষয় না। অধ্যাদেশগুলো এই মুহূর্তে আপনি আইনে পরিণত করে তারপর নিয়ম অনুযায়ী, ওনারা তো বলছেন না যে তুলবেন না, বলছেন যে আমরা আবার নতুন করে তুলবো। আপনার যদি সদিচ্ছা থাকতো, শুনেন, মর্নিং শোজ দ্য ডে, আপনার যদি সত্যি ইচ্ছা থাকতো যে আপনি বাংলাদেশে এই গুম প্রতিরোধ করবেন, আপনার অধীনে এই গুম আর হবে না, দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি এইসব হবে না, সরকারের নগ্ন হস্তক্ষেপে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধান হবে না, এইটার যদি সৎ নিয়ত আপনার থাকতো, আপনি আইনগুলো আগে বাস্তবায়ন করতেন, বিলগুলো আইনে পরিণত করতেন, করে তারপরে আপনি আপনার মতো করে আপনি সেগুলাকে অ্যামেন্ড করতে পারতেন। অ্যামেন্ডমেন্ট বিল হয় না, পরিবর্তন হয় না, একটা এগ্রিমেন্টও যদি হয়, ছোট করে বলি, কারণ একটা এগ্রিমেন্টও যদি হয়, সেই এগ্রিমেন্টের কোনো ধারায় কোনো জায়গায় কোনো দাড়ি কমাও যদি ভুল থাকে সেটা কিন্তু পরিবর্তন করা যায়। এই পর্যন্ত বাংলাদেশে কত আইন পরিবর্তিত হয়েছে, এটা তো তারা করতে পারতো, করে নাই। দ্বিতীয় প্রশ্নটা করে ফেলি আপু, সেটা হলে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমার কথা হলো, এবার কি জনগণ নাহিদ ইসলামের ডাকে সাড়া দেবে? জনগণ অলরেডি যে যার জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন করছে এবং উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যে আমরা যাতে এই বিষয়ে, এই সংস্কার প্রস্তাবনাগুলো যেইভাবে তারা নাকচ করে দিয়েছে, তারা যাতে এই দুরভিসন্ধি কাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে, কার প্রেসক্রিপশনে তারা এগুলো করছে, এই সংস্কার বিরোধী আচরণ করছে, সেই বিষয়ে সচেতন হওয়া এবং বিরোধী দল না, জনগণের পক্ষের দল হিসেবে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমরা যাতে জনগণের পক্ষে, সংস্কারের পক্ষে আন্দোলন করি, সেই জন্য জনগণই আমাদেরকে অনুরোধ করছে এবং আমাদেরকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে। আমাদের রাজনীতি এটাই। জি, আসবো আপনার কাছে।